হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি গল্প নিয়ে। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের জন্য আরেকটি নতুন গল্প, একটি সায়েন্স ফিকশন স্টোরি, অমঙ্গলে ঘেরা মঙ্গল। লেখক অভিক পোদ্দার। অভিক পোদ্দারের জন্ম 1996-এ পশ্চিমবঙ্গের হাবড়াতে। শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে তিনি একজন গ্র্যাজুয়েট এবং বর্তমানে WBCS এর জন্য পড়াশোনারত। গান বাজনা, আঁকা, গল্প লেখা প্রভৃতিতে তার যথেষ্ট আগ্রহ এবং দক্ষতা আছে। তো চলুন বেশি দেরি না করে আজকে এই গল্পটি শুরু করা যাক। আজকে আমরা শুনব লেখক অভিক পোদ্দারের লেখা অমঙ্গলে ঘেরা মঙ্গল। সালটা 2045। পৃথিবীতে আজ যেন কৃত্রিমতার লড়াই। চারিদিকে প্রকৃতির ছিটে ফোটাও চোখে পড়ে না। আর চোখে পড়বেই বা কি করে, চোখটাই যে আজ কৃত্রিম। দৃষ্টিকে আরও শক্তিশালী করবার জন্য মানুষের চোখে বসানো হয় হাই ডেফিনেশন লেন্স। আমরা যারা 90-এর দশকে জন্মগ্রহণ করেছি তারা এই পরিবর্তনের প্রধান সাক্ষী। আমরা দেখেছি পৃথিবী কিভাবে প্রাকৃতিক থেকে ধীরে ধীরে কৃত্রিম রূপ ধারণ করছে। যদিও সবটাই আধুনিক বিজ্ঞান সাধনার ফল, মানুষ যেন আজ মানুষেরই সৃষ্ট রোবট। ফুল, ফল, গাছপালা, লতা, গুল্ম সবই আজ কৃত্রিম। এমনকি বায়ু চলাচল পর্যন্ত বিজ্ঞানীদের দ্বারা নিয়ন্ত্রিত। বায়ুতে ঠিক কী উপাদান কী পরিমাণে থাকলে তা মানুষের পক্ষে স্বাস্থ্যকর তা নাকি যন্ত্র দ্বারা পূর্ব নির্ধারিত। এমনকি বিজ্ঞানীরা খাদ্য ও জলসংকটও ঘোচাতে সক্ষম হয়েছে। একরকমের সাফনয়েড ট্যাবলেট একবার খেয়ে নিলেই ব্যাস, মোটামুটি 12 ঘন্টার জন্য খিদে তৃষ্ণা থেকে নিশ্চিন্ত। বিশ্বের বৃহৎ দেশগুলোর মধ্যে আজ অস্ত্রের লড়াই অপরিলক্ষিত। ভাইরাস ও ব্যাকটেরিয়ার মাধ্যমে আক্রমিত যুদ্ধ এক প্রকার যেন লেগেই থাকে, যদিও সব দেশই তা প্রতিরোধের জন্য পূর্ব হতেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে থাকে। আমি জর্জ হেকিনসন, বিশ্বের এক বৃহৎ দেশের মহাকাশ বিজ্ঞানী, আর সেই জন্যেই এই আমূল পরিবর্তনের প্রত্যক্ষ সাক্ষী। চাঁদের মাটি মানুষের কাছে আজ নেহাতি বিদেশ ভ্রমণের মতন। এমনকি অনেক ধনী ব্যক্তি তো তাদের বিবাহ পর্যন্ত চাঁদে সেলিব্রেট করেন। অনেক ব্যবসায়ী তো ছোটখাটো কয়েকটি হোটেল, রেস্টুরেন্ট, এমনকি স্টেডিয়াম করে সেখানে বেশ জাঁকিয়ে বসেছেন। এত উন্নত প্রযুক্তির পরেও মঙ্গল কিন্তু মানুষের কাছে আজও অজেয় ও বিভীষিকাময়। যাকে সেসব কথা, যে কথা বলার জন্য মূলত এসবের সাথে আপনাদের পরিচয় ঘটানো, তা এইবারে বলে ফেলা যাক। আজ একটু আগেই আমার ল্যাবের সুপার কম্পিউটারে একটি মেল আসে। মেলটি করেন প্রফেসর রজার স্টিফেন। 2 বছর যাবৎ প্রত্যেক বছর এই সময় 3 জন মহাকাশ বিজ্ঞানীকে মঙ্গলের রহস্যভেদের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। আর এই বছর সেই অভিযাত্রীর তালিকায় আমার নাম সিলেক্টেড। মঙ্গল অভিযানে আমার সঙ্গী মিস্টার স্টিফেন এবং মিস্টার হুডসন। এর আগে 2-1টা ছোট মিশনে আমি এনাদের অ্যাসিস্টে কাজ করেছি, তাই আমাদের পরিচয় বেশ অনেক দিনের। মিস্টার স্টিফেন ও মিস্টার হুডসন নিঃসন্দেহে খুব বড় মাপের মহাকাশ বিজ্ঞানী এবং প্রখর বুদ্ধিধারী। মঙ্গল অভিযানে সিলেক্ট হওয়ার পর এখন আমার মন বেশ উৎফুল্ল, কিন্তু সত্যি বলতে কি একটা চাপা ভয় যেন সেই উৎফুল্লতার উপর রাশভারী চাদর মুড়ে দিচ্ছে ক্রমাগত। আসলে গত 2 বছর যে 3-6 জন বিজ্ঞানী মঙ্গল অভিমুখে যাত্রা করেছিলেন, তারা কেউই আর এই পৃথিবীতে ফিরে আসেনি। মঙ্গলের মাটিতে ল্যান্ডের পরই নাকি কন্ট্রোল রুমের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
অনেক চেষ্টা সত্ত্বেও তাদের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন সম্ভবপর হয়নি। তাই এবার খানিকটা তদন্তের খাতিরেই নাকি আমাদের মঙ্গল অভিযান। আগামী পরশু রাত 9টায় ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনটিক লিমিটেড থেকে মঙ্গলের উদ্দেশ্যে আমাদের স্পেসশিপের যাত্রা শুরু। নির্দিষ্ট দিন ঠিক সময় আমরা 3 জনই পৌঁছে গেলাম ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনটিক লিমিটেডের মূল কক্ষে। সেখানেই এই সংস্থার কর্ণধার মিস্টার হ্যামিল্টন আমাদের জন্য অপেক্ষা করছিলেন। মহাকাশ ভ্রমণের পদ্ধতি আমরা 3 জনেই জানি, তাই প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি ও সামগ্রী সংগ্রহের পর আমরা উঠে পড়লাম আমাদের মঙ্গল যাত্রা স্পেসশিপে। মিস্টার হ্যামিল্টন আমাদের বেস্ট অফ লাক বলে বিদায় জানানোর পর স্পেসশিপের চালক মিস্টার হুডসন যান্ত্রিক সুইচে চাপ দিলেন। T-minus 15 seconds. Guidance is internal. 12, 11, 10, 9. Ignition sequence. আর তার প্রায় সাথে সাথেই প্রচণ্ড শব্দের সাথে মঙ্গলের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো। মঙ্গল হলো সূর্য থেকে দূরত্বের হিসেবে চতুর্থ, আর বুধের পরেই সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। বাংলাসহ বিভিন্ন ভারতীয় ভাষায় এই গ্রহটি এক হিন্দু গ্রহদেবতার নামাঙ্কিত। ইংরেজি মার্স নামটি এসেছে রোমান পুরাণের যুদ্ধদেবতা মার্সের নামানুসারে। এই গ্রহের পৃষ্ঠতলে আয়রন অক্সাইডের আধিক্যের জন্য গ্রহটিকে লালচে রঙের দেখায়, যা খালি চোখে দৃশ্যমান মহাজাগতিক বস্তুগুলির মধ্যে এই গ্রহটিকে স্বতন্ত্রভাবে দর্শনীয় করে তোলে। সেই জন্য এই গ্রহটি লাল গ্রহ নামেও পরিচিত। মঙ্গল একটা শিলাময় গ্রহ। এই গ্রহের বায়ুমণ্ডল ঘনত্বহীন এবং পৃষ্ঠভাগের বৈশিষ্ট্যগুলির মধ্যে চাঁদের মতো অভিঘাত খাত যেমন দেখা যায়, তেমনি পৃথিবীর মতো উপত্যকা, মরুভূমি ও মেরুস্থ হিমছত্র চোখে পড়ে। পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব প্রায় 205.8 মিলিয়ন কিলোমিটার। আমাদের স্পেসশিপের গতিবেগ 160.26 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ ঘন্টায় 3,60,000 মাইল। সেই অর্থে মঙ্গলের মাটিতে পৌঁছতে আমাদের প্রায় 14 দিন সময় লাগার কথা। আমার ব্যাগে প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে রয়েছে উপযুক্ত পরিমাণ খিদা তৃষ্ণানাশক সাফনয়েড ট্যাবলেট, প্রযুক্তিগত ক্যামেরা, খুব সূক্ষ্ম তরঙ্গ ধরা রেকর্ড মেশিন, 2টি লেজার গান যা কিনা জল দ্বারা গঠিত, যে কোনো প্রাণীকে নিমেষে নিশ্চিহ্ন করতে সক্ষম, আর মৌলিক কিছু যন্ত্রপাতি। যাত্রার প্রথম দিকে মিস্টার হুডসন স্পেসশিপ কন্ট্রোলের দায়িত্বে থাকলেও বেশ কিছুক্ষণ অন্তর অন্তর আমরাও তার দায়িত্ব সামলাচ্ছিলাম। আমাদের মহাকাশযানের নাম সয়াজ। এই মহাকাশযান প্রধানত 3 জন মহাকাশচারী বহনে সক্ষম। এর রয়েছে প্রধান 3টি অংশ, যথা অরবিটাল মডিউল, ডিসেন্ট অর রিএন্ট্রি মডিউল এবং সার্ভিস মডিউল। অরবিটাল মডিউলটি প্রায় 1300 কেজি ভরের, সবচেয়ে উপরে অবস্থিত উপগোলাকার আকৃতির একটি অংশ, যার দৈর্ঘ্য 2.6 মিটার এবং সর্বোচ্চ ব্যাস 2.2 মিটার। এই মডিউলটিতে মহাকাশচারীরা অরবিটে অবস্থানের সময় বসবাস করেন। এর উপরের দিকে রয়েছে ডকিং নব, আর মাঝের অংশটি প্রায় 2900 কেজি ভরের ডিস্টেন্স মডিউল, যার দৈর্ঘ্য 2.1 মিটার এবং ব্যাস 2.2 মিটার। এই অংশটি মহাকাশ অভিযানের শেষে মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য ব্যবহৃত হয়। রিএন্ট্রির সময় সয়াজের সার্ভিস মডিউল এবং অরবিটাল মডিউলটি ডিসেন্ট মডিউল থেকে বিচ্ছিন্ন হয় এবং বায়ুমণ্ডলে ভস্মীভূত হয়, যাতে রিএন্ট্রির সময় মডিউলটি ক্ষতিগ্রস্ত না হয়, তাই এতে হিটশিল্ড থাকে।
পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর এর গতি কমানোর জন্য প্যারাসুট খুলে যায়। সলিড ফুয়েল রকেট খুলে যায় এর গতি শূন্যে আনার জন্য। সার্ভিস মডিউলে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, লং রেঞ্জ রেডিও কমিউনিকেশন, রেডিও টেলিমেট্রি, ওরিয়েন্টেশন এবং কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট রয়েছে। সার্ভিস মডিউল অংশে প্রধান ইঞ্জিন এবং অরবিটে ম্যানুভারের জন্য লিকুইড ফুয়েল প্রোপালেশন সিস্টেম রয়েছে। আমাদের সফরের প্রথম কদিন তেমন কিছুই ঘটল না, কিন্তু শেষের দিকে জানালার কাছ থেকে দেখলাম যে প্রকৃতি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে ক্রমাগত। মঙ্গল গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা 2। এগুলির নাম হল ফোবস আর ডিমোস। এই উপগ্রহ দুটি আকারে খুবই ছোট ও অনিয়তাকার। সম্ভবত এই দুটি মঙ্গল ট্রোজান 5261 ইউরেকার মতো মঙ্গলের অভিকর্ষজ টানে আটকে পড়া দুটি গ্রহাণু। যথাসময়ে আমাদের স্পেসশিপ মঙ্গলের দক্ষিণ মেরুর মাটিতে ল্যান্ড করল। মিস্টার হুডসনকে স্পেসশিপে অপেক্ষা করতে বলে আমি ও মিস্টার স্টিফেন মঙ্গলের মাটিতে পদার্পণ করলাম। মঙ্গলের পৃষ্ঠভাগে তরল জলের অস্তিত্ব সম্ভব নয়, কারণ এই গ্রহের বায়ুমণ্ডলীয় চাপ খুবই কম। পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপের 1% মাত্র। সবচেয়ে কম উঁচু স্থানগুলি অল্প সময়ের জন্য তা বাড়ে মাত্র। মেরুস্থ হিমছত্র দুটি প্রধানত জল দ্বারাই গঠিত। দক্ষিণ মেরুর হিমছত্রটিতে জলীয় বরফের পরিমাণ এতটাই যে সেই বরফ গলে গেলে সমগ্র গ্রহের পৃষ্ঠভাগ 11 মিটার গভীর জলের আস্তরণে ডুবে যাবে। চারিদিকে লাল রঙের অনুচ্চ টিলা এবং শুষ্ক মাটি আমাদের চোখকে মোহিত করল। আমরা সম্ভবত মঙ্গলের রাত্রিকালে অবতীর্ণ হয়েছি, আর সেই কারণেই হয়তো চারিদিক প্রায় অন্ধকার বললেই চলে। মিস্টার হুডসন ইতিমধ্যেই রেডিও ট্রান্সমিশন মারফত আমাদের সংস্থায় স্পেসশিপের ল্যান্ডিংয়ের খবর পৌঁছে দিয়েছে। মঙ্গলে অবতারিত হয়েই আমরা প্রথমে সেখানকার মাটির কিছুটা স্যাম্পল সংগ্রহ করলাম। তারপর ধীরে ধীরে সেখানকার আবহাওয়া পরীক্ষা করলাম। আমাদের সকলের কাছেই নিজেদের সাথে সংযোগকারী যন্ত্র রয়েছে। যেহেতু মঙ্গলে আমরা মাত্র 9 ঘন্টা থাকব, তাই আমরা ঠিক করলাম যে মিস্টার স্টিফেন মঙ্গলের একদিকে এবং আমি অন্যদিকে পরীক্ষা চালাবো এবং প্রয়োজনে একে অন্যের সাথে যোগাযোগ রাখব। মঙ্গলের এই দিকটা বেশ অন্যরকম। কিছুটা এগোতেই চোখে পড়ল লাল মাটি নির্মিত এক বিশাল পাহাড়। পাহাড়ের ওই প্রান্তে কি আছে তা ঠিক অনুমান করতে পারলাম না। ইতিমধ্যেই মিস্টার হুডসনও স্পেসশিপ থেকে নেমে আমার দিকে এগিয়ে এসেছেন। কিছু দূর অন্তর খাদের চারিপাশে ছোট ছোট খাদের অস্তিত্ব বর্তমান। বেশ কিছুক্ষণ এভাবেই কাটল। একসময় হঠাৎ মিস্টার স্টিফেন আমাদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেন, কিন্তু হয়তো যান্ত্রিক কারণবশত যোগাযোগ বিচ্ছিন্ন হল। কিছুক্ষণ যোগাযোগ স্থাপনের চেষ্টার পরও যখন মিস্টার স্টিফেনের কোনো খোঁজ মিলল না, তখন আমরা দুজনে ঠিক করলাম মিস্টার হুডসন আমাদের জন্য স্পেসশিপের কাছেই অপেক্ষা করবেন এবং আমি ওই দিকে মিস্টার স্টিফেনকে সাহায্যের জন্য অগ্রসর হব। তারপর আমি ধীরে ধীরে মিস্টার স্টিফেনের পরীক্ষামূলক নির্দিষ্ট দিকে এগোতে থাকলাম। বেশ কিছুক্ষণ কাটানোর ফলে অন্ধকারে চোখ প্রায় সয়ে এসেছে। এগোতে এগোতেই বুঝতে পারলাম এদিকের প্রকৃতি একদম ভিন্ন ধরনের। কিছু দূরেই পাভনেস মনস আগ্নেয়গিরির ধুলাবালি সম্মিলিত একটি অংশকে দেখা যাচ্ছে। বিজ্ঞানীদের মতে মঙ্গলের এই জায়গাটি নাকি প্রাণ ধারণের জন্য সর্বাধিক উপযোগী। বিজ্ঞানী মহলের একাংশের অনুমান এই স্থানের গর্তের নিচে প্রায়
35 মিটার জুড়ে ভূগর্ভস্থ গুহা রয়েছে। সত্যি বলতে কি, এত উন্নত প্রযুক্তি সত্ত্বেও সেদিকে এগোতে কিছুটা ভয়ই হলো। কিছুক্ষণ পরই সেই গর্তের একদম কাছে চলে এলাম। বেশ কয়েকবার মিস্টার স্টিফেনের নাম ধরে ডাকার পরেও যখন কোনো সাড়া মিলল না, তখন ভাবলাম উনি কি তবে পা হড়কে গর্তে পড়ে গেছেন। ঠিক করলাম যে আমি এই গর্তে নেমেই অনুসন্ধান চালাবো। মিস্টার হুডসনকে কানেক্ট করে সেই নির্দেশ দিতেই কিছুক্ষণের মধ্যে তিনি উপযুক্ত দড়ি নিয়ে হাজির হলেন। দড়ির এক প্রান্ত একটি ভারী পাথরের সাথে আর অন্য প্রান্ত কোমরে বেঁধে নিলাম। এখন আমার এক হাতে টর্চ ও অন্য হাতে লেজার গান। পুরোপুরি প্রস্তুত হওয়ার পর ধীরে ধীরে গহ্বরে প্রবেশ করলাম। বিশাল গহ্বরের মধ্যে নিজেকে খুব ক্ষুদ্র মনে হলো। এখানকার মাটি খুব নরম। একসময় গর্তের নিচের দেওয়ালে হাই পাওয়ারের টর্চের আলো ফেলতেই দেখলাম সেখানে পরিষ্কার ইংরেজিতে কি যেন লেখা। কাছে যেতেই ধীরে ধীরে লেখাটি আমার কাছে স্পষ্ট হলো। ইংরেজিতে লেখা আছে গো অ্যাওয়ে, অর্থাৎ চলে যাও। মনে কৌতূহল নিয়ে সাহস করে কিছুটা এগোতেই এক জায়গায় চোখ স্থির হয়ে গেল। হাড় হিম করা সেই দৃশ্য দেখেই শরীর ভয়ে কেঁপে উঠল। মনে হলো গলার শেষ জলবিন্দুটা যেন এইমাত্র কেউ শুষে নিল। সামনে পড়ে রয়েছে মিস্টার স্টিফেন সহ আরও 5 জনের রক্তশূন্য মৃতদেহ। কেউ যেন খুব হিংস্রতার সাথে তাদের চোখ মুখ খুবলে নিয়েছে, কিন্তু অবাক বিষয় তাতে রক্তের ছিটে ফোটাও নেই। এমতাবস্থায় কি করব ভাবছি, এমন সময় সামনে থেকে কুই আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি কয়েকটি কিংভূতাকৃতি প্রাণী আমার দিকে ধীর গতিতে এগিয়ে আসছে। তাদের চেহারা অনেকটা আমাদের বানানো এলিয়েনের মতো, শুধু সেগুলো থেকে এক ধরনের লালা রস নিঃসৃত হচ্ছে। আমি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে গেলাম দড়ির দিকে। তারপরে কোনোভাবে কোমরে দড়ি পেঁচিয়ে উঠতে থাকলাম ওপরের দিকে। অর্ধেক উঠতেই টের পেলাম যে গর্তটি মৃদু নড়ে উঠল। চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করার পর বুঝলাম যে এটি আসলে কোনো গর্তই নয়, এটি একটি বিশাল আকারের প্রাণীর মুখগহ্বর। এবং আমার দেখা ভিতরের প্রাণীগুলি আসলে তারই জিহ্বার অংশ। তড়িঘড়ি কোনো মতে ওপরে উঠে এলাম। আমার বিস্মিত ভাব দেখে মিস্টার হুডসনও কিছুটা ভয় পেলেন। অপেক্ষা না করে আমরা ছুটলাম আমাদের স্পেসশিপের উদ্দেশ্যে। ইতিমধ্যেই পৃথিবীর সঙ্গে আমাদের রেডিও মাধ্যম যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ছুটতে ছুটতে মিস্টার হুডসনকে বললাম, যেভাবেই হোক আমাদের স্পেসশিপে উঠতেই হবে। বুঝতে পারলাম সেই দানবাকৃতির প্রাণী ইতিমধ্যেই আমাদের পিছু ধাওয়া করেছে। মিস্টার হুডসনের পায়ের সমস্যা থাকায় উনি বেশি জোরে ছুটতে পারছিলেন না। হঠাৎ মিস্টার হুডসনের ভয় মিশ্রিত আর্তনাদ শুনে পিছনে তাকাতেই লক্ষ্য করলাম সেই দানবের জিহ্বা মিস্টার হুডসনের পা জড়িয়ে ধরেছে। তৎক্ষণাৎ সেই জিহ্বা লক্ষ্য করে আমার লেজার গানের বাটন টিপলাম। বাটন প্রেসের সাথে সাথেই সূক্ষ্ম তীব্র লেজার আঘাত হানলো সেই জিহ্বার ওপরে। কিন্তু
অবাক হয়ে দেখলাম যে লেজার শুটের পরেও সেই প্রাণীর কোনো ক্ষতিই হলো না। আরও দু একবার শুটের পরেও যখন একই ফলাফল ঘটল, তখন বুঝলাম যে এই প্রাণী নিশ্চয়ই জল দ্বারা নির্মিত নয়। এ যেন প্রকৃতির সৃষ্ট ভিন্ন বৈশিষ্ট্যের প্রাণী। এমন সময় লক্ষ্য করলাম যে আমার হাত পা যেন অবশ হয়ে আসছে। কিংকর্তব্য বিমূঢ়ের মতন সেই দিকে চেয়ে আছি, হঠাৎ বুঝতে পারলাম ধীরে ধীরে জিহ্বার চোষকগুলি আমাকে আষ্টে পৃষ্ঠে ধরছে। অজ্ঞান হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ভাবতে থাকলাম আমাদের প্রযুক্তির উন্নতির কথা। এই প্রথম বুঝতে পারলাম প্রকৃতির কাছে এসব উন্নত প্রযুক্তি খুবই তুচ্ছ বিষয়। প্রকৃতি চাইলে যে কোনো দিন এসব উন্নত প্রযুক্তিতে কালগ্রাসে নিমেষেই হজম করতে পারে। তাই মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে গেলে প্রকৃতির শরণাপন্ন হওয়াই একমাত্র পথ। আপনারা শুনছিলেন লেখক অভিক পোদ্দারের লেখা সায়েন্স ফিকশন গল্প অমঙ্গলে ঘেরা মঙ্গল। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ এই চ্যানেলটিকে লাইক করে, কমেন্ট করে, শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ফিউচার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।